সাকিব আলী আপনার কাছেও শুনতে চাই যে এই যে একই দিনে যেটা ঘোষণা করলো বা আজকে যে উনি ভাষণটা দিলেন সেটার ব্যাপারে ওনারা দুজনে মতামত দিয়েছে, আপনার মতামতটাও শুনতে চাই, তারপরে প্রশ্নে যাব। আপনার মাইক্রোফোনটা অফ করা। ধন্যবাদ। আমার দুইজন শ্রদ্ধেয় সহ আলোচকের কথা আমরা শুনলাম। আমার মনে হয় যে এখানে কতগুলো সমস্যা আছে আর কি, আমরা তো সমস্যা নিয়ে কথা বলি। তো প্রথম সমস্যা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শপথ নিয়েছে যে সংবিধানকে তারা সমুন্নত রাখবে। তাহলে যদি সংবিধানকেই সমুন্নত রাখে তাহলে উনারা সংবিধানকে সংস্কার করতে চেষ্টা করছেন কেন? তার মানে কি উনারা কি উনাদের শপথ ভঙ্গ করতেছেন? এইটা যে উনাদের এই সংস্কার করার প্রচেষ্টা, এইটা যে সমুন্নত রাখার যে শর্ত, এটা যে উনারা ভঙ্গ করতেছেন না, এটা উনারা কখনো বলেছেন? এটা তো উনারা কখনো বলেন নাই। আমার মনে হয় প্রথম সমস্যা এটা। দ্বিতীয় সমস্যা, উনারা যেই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো কনস্টিটিউশনে নাই। উনারা সেই কনস্টিটিউশনকে সমুন্নত রাখার ইয়ে করে আসছেন, যে কনস্টিটিউশন উনারা নাই। ওকে, এখন উনারা 106 এর মাধ্যমে নিয়েছেন। 106তে কি বলা আছে? উনারা খালি নিয়মিত কাজ করতে পারবেন, এর বাইরে কাজ করতে পারবেন না। তাহলে ডক্টর ইউনূস যদি 106কে কেন বারবার লঙ্ঘন করে উনি বলতেছেন যে সংস্কার করা আমাদের কাজ? তার মানে উনি 106 লঙ্ঘন করতেছেন বারবার বারবার। ওকে, এটা উনার ঠিক করে নেওয়া উচিত ছিল, সেটা তো ওনারা করেন নাই। ওকে, এবার আমরা আসি এই যে 4টা বিষয়ে যেটা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে গণভোট আর নির্বাচন একদিনে হবে। এই যে উনি বললেন, এইটা কি জামাত এগ্রি করবে? জামাত তো আগে বলেছে যে তারা আগে চায়, কারণ যেটা হবে যে যেই মুহূর্তে গণভোট এবং যদি নির্বাচন একসাথে হয়, যেহেতু বিএনপি কিন্তু গণভোটের বিরুদ্ধে সম্পূর্ণ বিরোধিতা করছে, মানে আমার যেটা তাদের নেতাদের কথাবার্তায় মনে হয়, তাহলে গণভোটকে তারা কি করবে? তারা বলবে কি যে গণভোটটাকে তারা কোনো ইয়েই দিবে না, আপনার পাত্তাই দিবে না, কারণ নির্বাচন হয়ে গেছে। সেই দিন নির্বাচনে আমরা জয়লাভ করে ফেলছি, বাস হয়ে যাবে, এখন আমরা সংস্কার করব বা যা যা বলার বলবে যাবে। অর্থাৎ গণভোটটা যদি ওই দিন হয়, তাহলে একটা দিকে এটা ঠিক যে অংশগ্রহণ বাড়বে, ইকো হচ্ছে না একটু? আচ্ছা, অংশগ্রহণ বাড়বে, কিন্তু সেই দিকে কিন্তু এটা আবার মানে এটার গুরুত্ব কমে যেতে পারে। তাহলে জামাত এটা হয়তো পছন্দ করবে না। এখন বলেছে, এটা গেল এক। দ্বিতীয় কথায় আসি, যে মঞ্জুর ভাই যেগুলো বললেন যে এখানে 4টা বিষয় বলা আছে, সেখানে আমরা একটু যাই। এই যে উনি যেটা বলেছেন, নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আমি তো এই প্রক্রিয়াই জানি না, এই প্রক্রিয়ার ভালো দিকটা কি, খারাপ দিকটা কি। আমি একই কথা বলছি, কিন্তু আমার মনে হয় একটু বলা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে উনারা বলছেন যে 100 জন বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। তাহলে আমার কথা হলো, আমি যেটুকু বুঝি, দিলার আপা হচ্ছে আমাদের মানে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, সেই মানে সিনিয়র অধ্যাপক। এখন এখানে আমি যা বুঝি, তার মানে কি আইন করতে হলে উচ্চকক্ষ লাগবে না? উনি তো বলছেন খালি সংবিধান সংশোধন, আইনের কথা তো বলেন নাই। আমার তো মনে হয় আইনের জন্যও তো উচ্চকক্ষ লাগে, না হলে তো হবে না আইন। সুতরাং এটা উনারা কিন্তু মিস করে গেছে বলে আমার মনে হয়। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এইটা তো বিএনপি মানবে বলে আমার মনে হয় না। অন্তত বিএনপি এতদিন পর্যন্ত যেটা বলেছে, কারণ এটা কিন্তু বিএনপির ধরেন কথার কথা, যেটা যে আমি যেটা বলি যে বিএনপি ধরেন 40% ভোট পাইল, তো তাহলে তারা তো 100 জনের মধ্যে পাবে 40টা সিট, তার মানে উচ্চকক্ষে যে তারা আটকে যাবে। এইটাই হচ্ছে এখানকার মানে মেইন উদ্দেশ্য। হ্যাঁ, এটার ভালো দিক আছে, আমি কিন্তু এটা খারাপ দিক বলছি না, এটা এক ধরনের চেক এন্ড ব্যালেন্স, ঠিক আছে, আমি কিন্তু এটার বিপক্ষে নই, কিন্তু এটা ভালো দিকে। কিন্তু এটা বিএনপি এটার পক্ষে, এটার বিরোধিতা কি করবে আমি জানি না এটা। তৃতীয় কথা হচ্ছে কি যে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ইত্যাদি ইত্যাদি বিষয়, যে 30টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। এখন প্রথম কথা হচ্ছে যে এই যে 30টি প্রস্তাবে যে ঐক্যমত্য হয়েছে, এই 30টা প্রস্তাব আসলে কি?
আমার তো মনে হয় এই ৩০টা প্রস্তাব বাকওয়াস প্রস্তাব। কারণ আমি যতটুকু জানি যে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে কিন্তু ঐকমত্য হয় নাই। অর্থাৎ আপনি আমাকে ৩০টা বলতে চাচ্ছেন, কিন্তু এগুলো কি আমাকে আপনি বলেন যে এটা কি সংস্কার। আর আপা যেটা বলেছেন, প্রফেসর দিলারা চৌধুরী যেটা বলেছেন, এটা হ্যাঁ না করতে হয়, ওইদিকে আমি এখনো গেলামই না। নেক্সট হচ্ছে এরপরে কথা হচ্ছে আইনে সাধারণত একটা জিনিস থাকে, হ্যাঁ, আমি আইনজ্ঞ নই, তবে আমরা যতটুকু আইন পড়ছি সেটা থাকে কি জানেন, যে আইনটা যদি আপনি ভাঙেন তাহলে আপনার কি শাস্তি হবে, আপনার শাস্তিটা কি হবে। আপনি যদি আইন ভাঙার কোনো শাস্তি না থাকে তাহলে এটা আইন কিন্তু আপনার ইয়ে না, মানে ইট ইজ নট কমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট আইন হয় নাই। এখানে আপনার জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে আপনি কি করবেন, আপনার গণভোটে আপনি কি প্রস্তাব দিচ্ছেন। তার মানে হচ্ছে যে আমি যেটা মনে করি যে উনার এই প্রস্তাবে যদি কেউ কিছু না করে তার তার কোনো শাস্তি এখানে বলা নেই। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, উনি এইখানে আমি এই জন্য মনে করি এই চারটা অত্যন্ত, এবং এটা মঞ্জুর ভাই যেটা বলেছেন যে আমাদের দেশের যে জনসংখ্যা তারা এগুলো বুঝে না এবং তারা এগুলো বুঝবে না, এই ব্যাপারে সরকারের যে বিশাল প্রচারণার দরকার ছিল তা কিছুই হয়নি। অর্থাৎ উনি আবারও একটা গোজামিল দিয়ে, আমি মনে করি যে এই প্রচারণা ছাড়া ব্রেক্সিটের একটা কোশ্চেন, সেই কোশ্চেনের ব্যাপারে কি বিশাল প্রচারণা হয়েছে, কিন্তু এখানে কোনো প্রচারণা নাই। এটা তো লাস্ট মোমেন্টে তৈরি হচ্ছে, লাস্ট মোমেন্টে সবকিছু হচ্ছে, লাস্ট মোমেন্টে একটা গোজামিল দিয়ে, এবং উনারা বলছেন যে আমাদেরকে এখন করে যেতে হবে। আপনি দেখেন উনি বলছেন যে অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। আমি তো জানি না এমন কোন সংস্কারের কথা, আমি সংস্কারের কথা জানি না। আমি জানি না যে কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে। আমি জানি না যে বিচার বিভাগ এখনো কি সব মানে নিম্ন আদালত সরকারের পক্ষে থাকে কিনা। আমি জানি না যে আর্থিক খাতে স্বচ্ছতা কতটুকু হয়েছে আমাদের এখানে, আপনার সেটা কতটুকু, দুর্নীতি প্রতিরোধে কি বিভিন্ন সংস্কার হয়েছে আমি জানি না। অর্থাৎ আমি বলবো যে এটা আরেক ধরনের একটা প্রচারণামূলক বক্তৃতা হয়েছে, এবং আমার মনে হয় যে এগুলো বাস্তবায়ন করতে হলে অনেক সমস্যা হবে আর কি। এটুকু বলে এখানে শেষ করি। জি, সাকিব আলী ভাই, আপনার কাছে আরেকটা বিষয়, যে সংবিধানই তো অনেক সময় লঙ্ঘন করা হয়, তো সেখানে যেটা আপনি বলছেন যে উনি বারবার 106 লঙ্ঘন করছেন, বা অনেকেই বলছে যে 106 বারবারই লঙ্ঘন করা হচ্ছে, বা সরকার একবার সংবিধান মানছে আরবার মানছে না, দুইটাই পাশাপাশি আছে। তো সেখানে জুলাই সনদ যদি লঙ্ঘন করা হয় তো সেটা কি হবে, মানে এরকমই হবে জুলাই সনদ মানবে মানবে না, এভাবে সংবিধানে যেমন ধরেন 106-তে ওখানে কিন্তু যতদূর আমি জানি যে লেখা নাই কিন্তু যে উনি যদি নিয়মিত না করেন তাহলে কি হবে। এটা ইমপ্লয়েড হচ্ছে যে এরপরে উনার বিরুদ্ধে মামলা করলে তখন বলবে যে উনার এই কাজগুলো বেআইনি ছিল, অসাংবিধানিক ছিল, হয়তো এই ধরনের কথা বলবে। এখন এখানে তো জুলাই সনদে কিছু লেখাই নাই, জুলাই সনদ বাস্তবায়ন না করলে কি হবে, কিছু আমি তো দেখি না কিছু হওয়ার। আমি দেখি না কি করতে পারবেন আপনি। যেই মুহূর্তে আপনার নির্বাচন হয়ে যাবে এবং একজন জয়লাভ করবে, তারপরে তো ডক্টর ইউনূসের কোনো কথাই পুলিশ এবং সেনাবাহিনী শুনবে না, এবং উনার ওই প্রশাসনও শুনবে না। উনি তখন কি করবেন? His orders will not be carried out. I don't think so. সো এগুলো কিছু আর তখন হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, তখন আবার অন্য অপোজিশন যদি ফাইট করে সেটা আরেক জিনিস, কিন্তু উনি এটার কোনো লিগাল কোনো মেকানিজম তৈরি করে দিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সাকিব আলী। আমি ডক্টর মঞ্জু চৌধুরী, আপনাকে